गुड इवनिंग सबाइके आमरा पढ़ছিলাম क्लास 12 बायोमलिक्यूल्स बा जीवाणुসমূह तार मध्य शुरू करेছিলাম फार्स्ट टपिक कार्बोहाइड्रेट्स बा शर्करा। तो कार्बोहाइड्रेट्सের মধ্যে 4টে ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের 5 নাম্বার ও লাস্ট পার্ট। তো যখন আমি কার্বোহাইড্রেটের 3 নাম্বার আর 4 নাম্বার ভিডিও পড়াচ্ছিলাম তখন একটা বিষয় আমি ফোকাস করার চেষ্টা করেছিলাম যে কার্বোহাইড্রেটসের বিক্রিয়া মানে শুধু কার্বোহাইড্রেটসের মধ্যে স্পেসিফিক ডি গ্লুকোজের বিক্রিয়া পড়ছিলাম, আর কোনো বিক্রিয়া আমরা পড়িনি। তো ডি প্লাস গ্লুকোজের বিক্রিয়া মানে বলেছিলাম অ্যালডিহাইড গ্রুপের বিক্রিয়া, কারণ গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ মানে যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপের যে সমস্ত বিক্রিয়া আমরা পড়ে এসেছি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, সেই সমস্ত বিক্রিয়াগুলোর বেশিরভাগটাই আমরা গ্লুকোজের মধ্যে দেখতে পাওয়ার কথা, আর আমরা দেখেছিলাম, দেখতেও পাই। তো গত ভিডিওতে পড়েছিলাম ডি প্লাস গ্লুকোজের মুক্ত শৃঙ্খল বা ওপেন চেনের বিক্রিয়া। আজকে আমরা পড়ব ডি প্লাস গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক ফর্ম বা সাইক্লিক স্ট্রাকচার, এই জিনিসটা আজকে আমরা পড়ব। তো গত ভিডিওতে বলেছিলাম যে গ্লুকোজ হচ্ছে মুক্ত শৃঙ্খল আকারে থাকে, তারই বেশিরভাগ বিক্রিয়া দেখেছি। তো গ্লুকোজকে কীভাবে আঁকাতে বলেছিলাম, প্রথমে একটা CHO দেব, তারপর CH2H দেব। আমরা জানি 6টা কার্বন আছে, তাহলে মাঝে 4টে লাইন। এবার ওইচগুলো কী করে মনে রাখবো, বলেছিলাম 3 নম্বর আঙুলটা ভাঁজ করব, তার মানে 3 নম্বর ওইচটা আলাদা, অন্য দিকে আছে। তাহলে এই 2 নম্বরে ওইচ ঠিক দিলাম, 3ই অন্য দিকে দিলাম, 4, 5 সব সেম, বাকি হাইড্রোজেন। এটা হচ্ছে গ্লুকোজের মুক্ত শৃঙ্খল। এর বিক্রিয়াগুলো আমরা গতদিন দেখেছি। আজকে আমরা কি করব, আজকে আমরা দেখব যে এই ফর্মের বিক্রিয়াগুলো না দেখে আজকে আমরা বদ্ধ শৃঙ্খল নিয়ে আলোচনা করব। প্রথমে বলছি সাইক্লিক স্ট্রাকচার। তো কি হয়, গ্লুকোজটাকে আমরা এই ফর্মে দেখতে অভ্যস্ত, কিন্তু গ্লুকোজের এই মুক্ত শৃঙ্খল শুধুমাত্র কঠিন অবস্থায় পাওয়া যায়। কঠিন অবস্থায় যে মুহূর্তে আমরা গ্লুকোজকে জলীয় দ্রবণে দেব, কঠিন মানে সলিড স্টেটে দেখতে পাই, যে মুহূর্তে আমরা গ্লুকোজকে জলীয় দ্রবণে দেব, গ্লুকোজ হচ্ছে এই মুক্ত শৃঙ্খল থেকে বদ্ধ শৃঙ্খলে চলে আসে। কোশ্চেন হচ্ছে কেন? তাহলে কি বললাম, জলীয় দ্রবণে মুক্ত শৃঙ্খলটা এই বদ্ধ শৃঙ্খল বা বলয়াকার গঠন বা সাইক্লিক স্ট্রাকচার এর মধ্যে কনভার্ট হয়ে যায়। উত্তর হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন। দেখো আবার একই পয়েন্টে ফোকাস করি যে গ্লুকোজের বিক্রিয়া মানে পার্টিকুলারলি CHO গ্রুপের বিক্রিয়া। তাহলে আমরা দেখেছি একটা অ্যালডিহাইড চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলাম যে আমার কাছে যদি একটা অ্যালডিহাইড থাকে তার সাথে মনে করলাম মিথানলের বিক্রিয়া করছি বা যে কোনো অ্যালকোহলের বিক্রিয়া করছি, কি হবে পড়েছিলাম অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়াটা হয়, দিয়ে তৈরি হয় হচ্ছে হেমি অ্যাসিটাল। তাহলে এই জিনিসটা তৈরি হয়, এটাকে কি বলেছিলাম, হেমি অ্যাসিটাল। তাহলে অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় হেমি অ্যাসিটাল তৈরি হয়, পরবর্তীকালে অ্যাসিটাল তৈরি হয়। তাহলে এই যে জিনিসটা অ্যালডিহাইড যৌগে পড়েছিলাম, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকায় গ্লুকোজের মধ্যেও সেম জিনিসটা হয়। তাই গ্লুকোজ হচ্ছে এই বলয়াকার বা সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি করে। কি করে করে সেটা দেখি, এই বিক্রিয়াটাকে ফলো করে করব। কার সাথে, কার্বনিল গ্রুপের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া, খেয়াল রাখবে। তাহলে গ্লুকোজকে যদি সাইক্লিক আকারে আঁকাতে হয় তাহলে 6টা কার্বন যেটা আছে তাকে আমি একটু বলয়ের মধ্যে মানে একটা সাইক্লিক কি হয়, ওই যে সাইক্লোহেক্সেন যে ফর্মে হয়, হেক্সাগন টাইপের, ষড়ভুজ টাইপের, সেই মতো আঁকানোর চেষ্টা করছি। তাহলে প্রথমে CHO, এটাকে যদি নাম্বারিং দিয়ে দিই 1 2 3 4 5 6, তাহলে প্রথমে দিই অ্যালডিহাইড গ্রুপটা দিলাম, তারপরে কি আছে CHOH, একটা কার্বন দিই, এই 3 নম্বর কার্বন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, আর 5 নম্বর কার্বনের সাথে কি আছে, একটা H, একটা OH, একটা CH2OH। তাহলে এই OH, ব্যাস, বাকিটা দিলাম না। কেন দিলাম না, এবার ভালো করে খেয়াল শুনবে। আমি বলয়ের মতো আঁকিয়ে ফেললাম, এবার আমাকে প্রত্যেকটা কার্বনের H আর OHকে দিতে হবে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, ফর্মুলা হচ্ছে DR মানে ডক্টর, মানে ডাউন রাইট, মানে ডান দিকে যে আছে, এই ডান দিকে যারা আছে প্রত্যেককে নিচে দিতে হবে। ডাউন রাইট ডক্টর DR, ডান দিকে যারা আছে তাদেরকে নিচে দেব। তাহলে দেখি কি আছে, 2 নম্বর কার্বনের ডান দিকে আছে OH, তাহলে OHকে নিচে দেব, তাহলে Hকে অটোমেটিক উপরে দেব।
3 নাম্বার কার্বনে ডান দিকে এইচ আছে, তাহলে এইচকে নিচে দেবো, ওইচকে উপরে দেবো। 4 নাম্বার কার্বনেও সিমিলারলি ওইচ উপরে, ওইচটা নিচে, ডান দিকেরটা নিচে দেবো, বাঁ দিকেরটা উপরে। 5 নাম্বার কার্বনে দেখো কে আছে, CH2OH আছে আর এইচ আছে, এটা খুশি মতো দিয়ে দিই, CH2OH দিলাম, এইচ দিলাম, বোঝা গেল। এবার কি হবে, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে, অক্সিজেনের লোন পেয়ার, পাশে অ্যালডিহাইড আছে, একটু আগেই দেখলাম যে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। তাহলে একটু আগেই দেখলাম অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের রিয়াকশানে অ্যাসিড হেমি অ্যাসিটাল তৈরি হয়, তাহলে এখানেও তাই হবে, এই লোন পেয়ারটা এটাকে অ্যাটাক করবে। এবার দেখো দুটো কথা এখানে খেয়াল রাখতে হবে, CHOটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, মানে এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, মানে এই কার্বনটা প্ল্যানার, মানে একটা প্লেনে আছে। তাহলে আমরা দেখেছি কেউ যদি প্লেনে থাকে তাহলে এর উপর দুটো দিক থেকে অ্যাটাক হতে পারে, একটা উপর দিক থেকে, একটা নিচের দিক থেকে। এই অক্সিজেনটা যদি উপর দিক থেকে অ্যাটাক করে তাহলে এই ডবল বন্ড ওটা এদিকে খুলছে, তো এটা নিচে চলে আসবে, মানে এরকম ব্যাপারটা। যদি উপর দিক থেকে কেউ অ্যাটাক করে তাহলে কি হবে, এ উপরে এলো, তাহলে ও মাইনাসটা নিচে চলে এলো। সিমিলারলি কেউ যদি নিচের দিক থেকে অ্যাটাক করে তাহলে ও মাইনাসটা উপরে চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো পসিবিলিটি হয়, সেই দুটো পসিবিলিটি এখানে ড্র করে ফেলি। তাহলে কি হলো আবার দেখে নিই, এই সি থাকলো, তাহলে কি হলো, এবার আমার রিং তৈরি হয়ে গেছে 6 মেম্বার্ড, অক্সিজেনটা এখানে চলে এসেছে। এবার নর্মাল আঁকালাম, কার্বনগুলোকে দেখানোর দরকার নেই, এই অক্সিজেনটার সাথে কার্বনের বন্ড হয়েছে, মানে 6 মেম্বার রিং তৈরি হয়ে গেছে। তাহলে কি হয়েছে প্রথম, আচ্ছা আগে বাকিগুলো আঁকিয়ে ফেলি, HOH, OH, HOH, এখানে CH2OH আর H হলো, এই কার্বনটা বাকি থাকলো। এবার বললাম অক্সিজেনটা যদি উপর থেকে অ্যাটাক করে তাহলে ও মাইনাসটা নিচে চলে যাবে, দিয়ে ওটা OH হয়ে যাবে, বোঝা গেল। আর অক্সিজেনটা যদি নিচ থেকে অ্যাটাক করে তাহলে ও মাইনাসটা উপরে গিয়ে OH হয়ে যাবে, তাহলে এর সাথে আরেকটা পাবো, যেখানে OHটা উপরে আছে, Hটা নিচে আছে, বাকি সব সেম থাকবে। তাহলে এই দুটো আইসোমার আমরা খুঁজে পেলাম, কি করে হলো আশা করছি বোঝাতে পারলাম, এই দুটো আইসোমার খুঁজে পেলাম। এবার খুব ভালো করে আমরা দেখি যে এই দুটো আইসোমারের নাম কী হতে পারে বা এদের প্রপার্টি কী কী, সেগুলো আমরা আলোচনার চেষ্টা করি। দেখো দুটো আইসোমারের নাম আছে, একটাকে আলফা বলবো, একটাকে বিটা বলবো। ভালো করে দেখো, যে আইসোমারে দেখো OHটা নিচে আছে আর CH2OHটা উপরে আছে, যে আইসোমারে এই দুটো ট্রান্সে আছে, একজন নিচে একজন উপরে, তাকে বলবো আলফা ডি প্লাস গ্লুকোজ বা আলফা আইসোমার। আর যে আইসোমারে এ উপরে OH উপরে আছে, CH2OH উপরে আছে, তাকে বলবো বিটা ডি প্লাস গ্লুকোজ। সবার জন্য একই নিয়ম, OH আর CH2OH অপোজিটে থাকলে তাকে আলফা বলে, আর OH আর CH2OH একই দিকে থাকলে তাকে বলে বিটা। তাহলে এই দুটো আইসোমার পাবো, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, একটা বিটা ডি গ্লুকোজ। তাহলে আমি যখন বললাম জলীয় দ্রবণে যখন গ্লুকোজের মুক্ত শৃঙ্খলকে দেব, সে সাইক্লিক বা বলয়াকার যৌগ তৈরি করবে, তাহলে তার মধ্যে দুটো জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, মানে ডি প্লাস গ্লুকোজ। এই দুটো পাচ্ছি, আলফা ডি প্লাস গ্লুকোজ আর বিটা ডি প্লাস গ্লুকোজ। এবার আলফা আর বিটার মধ্যে কে বেশি স্থায়ী? আলফা আর বিটার মধ্যে স্থায়ী হচ্ছে বিটাটা বেশি স্থায়ী। বিটাটা হচ্ছে 64% পাওয়া যায় আর আলফাটা হচ্ছে 36% পাওয়া যায়। তাহলে বোঝা গেল, মনে করলাম জলীয় দ্রবণে গ্লুকোজের মুক্ত শৃঙ্খলটা বা ওপেন চেইন স্ট্রাকচারটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে জলের উপস্থিতিতে এই OHটা কার্বনিক যৌগের সঙ্গে বিক্রিয়া করে একটা হেমি অ্যাসিটাল তৈরি করেছে, এটা হেমি অ্যাসিটাল। তাহলে সেই হেমি অ্যাসিটালে দুটো ফর্মে থাকে, একটা আলফা একটা বিটা। বললাম OH আর CH2OHটা অপোজিটে থাকলে তাকে আলফা বলবো, আর OH আর CH2OHটা একই দিকে থাকলে তাকে বিটা বলবো। এই দুটো আইসোমার পাওয়া যায়, আলফাটা 36% কম পাওয়া যায়, বিটাটা বেশি স্থায়ী, তাই বিটাটা 64 পাওয়া যায়। তার মানে দেখো দুটো মিলে প্রায় 100% হয়ে গেছে। তার মানে জলীয় দ্রবণে মুক্ত শৃঙ্খলের কোনো অস্তিত্ব থাকে না। বাস্তবেও তাই হয়, বাস্তবে দেখা যায় জলীয় দ্রবণে মুক্ত শৃঙ্খল মাত্র 0.02% পাওয়া যায়।
আবার কেউ বলো না যে এই দুটো মিলে 100% হয়ে গেল, তাহলে এটা 0.02% কেন পেলাম? একদম এক্স্যাক্ট হয় না, কিছুটা ফ্র্যাকশনে থাকে, ফ্র্যাকশনগুলো তো মনে রাখার প্রয়োজন হয় না, তাই অ্যাভারেজে বলেছি। ওটা অ্যাভারেজে মনে রাখবে 3664, এটা হচ্ছে 0.02%। তো এই হচ্ছে জলীয় দ্রবণে মুক্ত শৃঙ্খল অস্তিত্ব করে না। আচ্ছা, এবার এই দুটো আইসোমারের মধ্যে, এই দুটো আইসোমারকে কী বলে? আচ্ছা, এই দুটো আইসোমারের মধ্যে প্রথমে রিলেশন খুঁজবো, যে এরা এনানসিওমার না ডায়াস্টিরিওমার না একই মলিকিউল। যেহেতু আইসোমার অলরেডি বলে দিয়েছি, তাহলে একই মলিকিউল হবে না। এবার কোশ্চেন হচ্ছে এরা এনানসিওমার না ডায়াস্টিরিওমার। দেখো, এই দুটো আইসোমারে যদি এনানসিওমার হতো, এনানসিওমারে হচ্ছে প্রত্যেকটা কার্বন একে অপর, মানে এনানসিওমার মানে কি, যারা একে অপরের মিরার ইমেজ তাদেরকে এনানসিওমার বলে, মানে প্রত্যেকটা কার্বনের কনফিগারেশনটা উল্টে যাবে, তাই তো? এনানসিওমার হলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করলাম আমার কাছে এটাই ছিল, তাহলে এর মিরার ইমেজ যদি নিই, তাহলে কি হতো? ওইচটা এদিকে, এইচটা এদিকে, এইচটা এদিকে, ওইচটা এদিকে, সিএইচটা এদিকে। তাহলে দেখো, এই কার্বনটা আর এই কার্বনটার কনফিগারেশন একদম উল্টো, এই কার্বনটা আর এই কার্বনের কনফিগারেশন একদম উল্টো। তাহলে প্রত্যেকটা কার্বনেই যদি কনফিগারেশন একদম বিপরীত হয়, তখন তাদেরকে এনানসিওমার বলে, বা নন সুপার ইম্পোজিবল মিরার ইমেজ একটা রিলেশন থাকতে হবে এনানসিওমার, বা উল্টোভাবে বুঝলে দুটো কার্বনের কনফিগারেশন একদম অপোজিট হলে তারা এনানসিওমার। কিন্তু এই দুটো আইসোমারের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? দেখো, নাম্বারিং যদি করি 1 2 3 4 5 করে যদি নাম্বারিং করা হয়, তাহলে পরিষ্কার করে দেখতে পাবে, এটাকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, এখানেও যদি করে দিই 1 2 3 4 5, তাহলে এইভাবে যদি নাম্বারিং আমরা করে দিই 1 2 3 4 5 করে, তাহলে দেখো 2 সেম আছে, 3 সেম আছে, 4 সেম আছে, 5 সেম আছে, শুধু পার্থক্য একটা কার্বনে। তো যাদের মধ্যে কোনো একটা পার্টিকুলার কার্বনে শুধু পার্থক্য থাকে, গোটা মলিকুলের প্রত্যেকটা সেন্টারে পার্থক্য থাকে না, তারা হয় হচ্ছে ডায়াস্টিরিওমার। তাহলে এরা হচ্ছে ডায়াস্টিরিওমার, কারণ এদের মধ্যে কোনো মিরার ইমেজ রিলেশন নেই, তাই এদেরকে আমরা বলবো ডায়াস্টিরিওমার, আইডেন্টিক্যাল মলিকিউলও না। এবার এই যে স্পেসিফিক দুটো মলিকিউল হয়েছে, এটা কোন কার্বনে এদের মধ্যে পার্থক্য হয়েছে? শুধুমাত্র C1 কার্বনে এদের মধ্যে পার্থক্য। তো যে সমস্ত মলিকিউলে শুধুমাত্র একটা সেন্টারের মধ্যে পার্থক্য থাকে, তাদেরকে আমরা বলি এপিমার। মাত্র একটা সেন্টারে পার্থক্য আছে, তাদেরকে বলি এপিমার। কিন্তু এক্ষেত্রে বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওপেন চেইন স্ট্রাকচারটা আবার ড্র করি। OH OH এই OH OH, এটা ছিল ওপেন চেইন স্ট্রাকচার। দেখো, এই 1 নম্বর কার্বনটা কোন কার্বন? 1 নম্বর কার্বনটা হচ্ছে অ্যালডিহাইড কার্বন, এটা আগে অ্যালডিহাইড ছিল, রিয়াকশনের পর এটা OH হয়েছে, এই কার্বনের পার্থক্য হয়েছে। তাহলে এমন যদি একটা কোনো কার্বন হয় যেটা রিয়াকশন আগে কার্বনিল ছিল, কিন্তু রিয়াকশনের পরে সেই কার্বনে পার্থক্য হয়েছে কনফিগারেশনে। দেখো, আগে এটা CHO ছিল, রিয়াকশনের পরে এই কার্বনের দুটো OH-এর পজিশনে পার্থক্য হয়েছে। রিয়াকশন না করলে এটা CHO হতো না, মানে অ্যালকোহল হতো না, তাহলে এই দুটো কার্বনে কোনো পার্থক্য হতো না। তাহলে যে কোনো দুটো কার্বন, মানে যে কোনো দুটো মলিকিউল যাদের মধ্যে একটা পার্টিকুলার কার্বনের পার্থক্য আছে, তাদেরকে এপিমার বলে। কিন্তু সেই কার্বনটা যদি এমন হয় যে প্রথমে কার্বনিল ছিল, রিয়াকশনের পরে অন্য কিছুতে কনভার্ট হয়েছে, তাহলে সেই স্পেসিফিক কার্বনকে বলে হচ্ছে অ্যানোমার। তাহলে C1 কার্বনটাকে বলে অ্যানোমার, অ্যানোমেরিক কার্বন, আর এদেরকে বলে একে অপরের অ্যানোমার। অ্যানোমার ওয়ান টাইপ অফ এপিমার, এপিমারের একটা ভাগ। এপিমার হচ্ছে যে কোনো দুটো কার্বনের পার্থক্য হলে তাদেরকে এপিমার বলে, আর সেই কার্বন দুটো যদি কোনো একটা কার্বনিল কার্বন থেকে তৈরি হয়ে থাকে, তাহলে তাদেরকে বলে হচ্ছে অ্যানোমার। তাই এই ঘটনাটাকে অ্যানোমেরিক এফেক্টও অনেক সময় বলা হয়। এদের নাম হচ্ছে এই দুটো পরে অ্যানোমার কার্বনটাকে বলে অ্যানোমেরিক কার্বন। আশা করছি বোঝা গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি যখন বলছি যে জলীয় দ্রবণে গ্লুকোজের এই মুক্ত শৃঙ্খলের অস্তিত্ব নেই, তার মানে কি? যে জলীয় দ্রবণে অ্যালডিহাইড গ্রুপটা নেই। তাহলে জলীয় দ্রবণে যদি অ্যালডিহাইড গ্রুপটা না থাকে, তাহলে আমি যে গতদিন বললাম যে হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়াকশন করবে, আরও অন্যান্য গ্রুপের সঙ্গে CN এর সঙ্গে রিয়াকশন করবে, তাহলে সেই রিয়াকশনগুলো দিচ্ছে কী করে অ্যালডিহাইড গ্রুপের? এখানে তো দেখছি যে কোনো মুক্ত অ্যালডিহাইড গ্রুপ নেই। তাহলে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ যদি না থাকে, তাহলে তার সাথে রিয়াকশন করছে কী করে? জলীয় দ্রবণে মাত্র 0.02% আছে। তার অ্যান্সারটা হচ্ছে এরকম, যে জলীয় দ্রবণে এই যে সামান্য পরিমাণ উপস্থিত আছে, মনে করলাম আমি এর মধ্যে HCN দিলাম, তাহলে এই সামান্য পরিমাণটাই জলীয় দ্রবণে
HCN এর সঙ্গে রিয়াকশন করে সায়ানোহাইড্রিন তৈরি করলো। যে মুহূর্তে এই সামান্য পরিমাণটা জলীয় দ্রবণে বিক্রিয়া করে সায়ানোহাইড্রিন তৈরি করলো, তখন কী হলো, এটা জলীয় দ্রবণ শেষ হয়ে গেলো, আর থাকলো না। তাহলে এবার দেখো, এটা একটা সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থা থেকে একটা জিনিসকে তুলে নিলাম, তাহলে কী হবে, লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতি বলেছে যে সাম্যাবস্থা থেকে কোনো একটা জিনিসকে যদি রিমুভ করি, তাহলে সাম্যাবস্থা সেদিকে গিয়ে সেই জিনিসটাকে আবার প্রোডাকশন করবে। তাহলে যে মুহূর্তে এই মুক্ত শৃঙ্খলটা আমি অপসারিত করে দিলাম জলীয় দ্রবণ থেকে, সেই মুহূর্তে কী হলো, এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ ব্যাকওয়ার্ড রিয়াকশন করে আবার সেই মুক্ত শৃঙ্খলটা বা ওপেন চেন স্ট্রাকচারটাকে তৈরি করলো। এভাবে কী হবে, যত ওপেন চেন স্ট্রাকচার রিয়াকশন করে রিমুভ হতে থাকবে, তত আলফা ডি আর বিটা ডি গ্লুকোজ ওপেন চেনে কনভার্ট হতে থাকবে। এইভাবে গোটাটাই ওপেন চেনে কনভার্ট হয়ে রিয়াকশনটা করবে। আশা করছি বোঝাতে পারলাম। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে দুটো স্ট্রাকচার আছে, এর সাথে একটা অর্গ্যানিক কম্পাউন্ডের মিল আছে। এই অর্গ্যানিক কম্পাউন্ডটাকে বলে পাইরান। তাহলে এই পাইরানের সাথে এই আলফা ডি আর বিটা ডি গ্লুকোজের মিল থাকায় এদেরকে বলে পাইরানোজ বলে। পাইরানোজ বলে বা পাইরানোজ রিং অনেক সময় বলা হয়ে থাকে স্ট্রাকচারটাকে, ঠিক আছে। আর এটা যে প্রজেকশন ফর্মুলায় আঁকিয়েছি তাকে বলা হচ্ছে হাওয়ার্থ প্রজেকশন। নামগুলো জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট না, হাওয়ার্থ প্রজেকশন বলে। মানে এই যে দেখছো বনটাকে উপর নিচে দিয়ে এভাবে আঁকানো, সেটাকে বলে হাওয়ার্থ প্রজেকশনে আঁকাচ্ছি, আর এদেরকে বলে পাইরানোজ রিং। আশা করছি বোঝা গেছে। নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। প্রথমে একটা কথা বললাম যে আমরা যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ। প্লাসে ফোকাস করবে। যে পুরনো কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে প্লাস মানে কি, যে সে আলোটাকে প্লেন পোলারাইজ লাইট পাঠালে সে ডান দিকে ঘোরাবে। এবার কতটা ডান দিকে ঘোরালো আলোকে, সেটাকে বলে হচ্ছে তার আপেক্ষিক আবর্তন। যখন কোনো একটা আলোক সক্রিয় যৌগের মধ্যে দিয়ে প্লেন পোলারাইজ লাইট পাঠায়, তখন সেই প্লেন পোলারাইজ লাইট আলোটাকে হয় ডান দিকে ঘোরায়, আলোর প্লেনটাকে, বা বাঁ দিকে ঘোরায়। যেহেতু এটা ডি প্লাস গ্লুকোজ, তাই আলোর প্লেনটাকে ডান দিকে ঘোরাবে। এবার যতটা ঘোরাবে সেটাকে তার আপেক্ষিক আবর্তন বলবো। তাহলে ডি প্লাস গ্লুকোজের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোজ, আরেকটা হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোজ। এই আলফা ডি প্লাস গ্লুকোজের ক্ষেত্রে স্পেসিফিক রোটেশন বা আপেক্ষিক আবর্তন যাকে বললাম, মানে প্লেন পোলারাইজ লাইটকে কত ডিগ্রি ঘোরালো, তার মান হচ্ছে এর ক্ষেত্রে 112 ডিগ্রি। আলফা ডি প্লাস গ্লুকোজ 112 ডিগ্রি ঘুরিয়ে দেয় আলোর প্লেনটাকে, আর বিটা ডি গ্লুকোজ 19 ডিগ্রি ঘুরিয়ে দেয়। বোঝা গেল? বিটা ডি গ্লুকোজ 19 ডিগ্রি ঘুরিয়ে দেয়, আলফা ডি গ্লুকোজ 112 ডিগ্রি ঘুরিয়ে দেয়। এবার মনে করলাম আমার কাছে গ্লুকোজ কিছু নেই, আমি শুধু আলফা ডি গ্লুকোজ কোথাও থেকে একটা জোগাড় করেছি, জোগাড় করে তাকে জলের মধ্যে দিলাম। জলের মধ্যে দিয়ে যখনই ওর আপেক্ষিক আবর্তন মাপতে যাব, দেখবো সেটা 112 ডিগ্রি প্রথমে ছিল, তারপর সময়ের সাথে সাথে সেটা কমতে 52.7 গিয়ে দাঁড়াচ্ছে। সিমিলারলি বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রেও যদি শুধু পিওর বিটা ডি গ্লুকোজ 100% তাকে জলীয় দ্রবণে দিই, তাহলে দেখা যাবে যে তার আপেক্ষিক আবর্তন প্রথমে 19 ডিগ্রি থাকবে, সময়ের সাথে সাথে বাড়তে 52.7 চলে আসবে। তার মানে কি, আলফা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন কমেছে আর বিটা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন বেড়েছে। তার কথাটার মানে হচ্ছে, যদি আমি বিশুদ্ধ আলফা ডি গ্লুকোজ অথবা বিশুদ্ধ বিটা ডি গ্লুকোজকে জলীয় দ্রবণে দিই, তাহলে এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়া চলে আসে, সাম্যাবস্থা। মানে আলফা ডি গ্লুকোজটা সময়ের সাথে সাথে বিটা ডি গ্লুকোজে কনভার্ট হতে থাকে, আর বিটা ডি গ্লুকোজটা সময়ের সাথে সাথে আলফা ডি গ্লুকোজে কনভার্ট হতে থাকে একটা সময় দেখা যায় যে জলীয় দ্রবণে এদের পার্সেন্টেজ, যেটা গতবারও বললাম যে এটা 34% আছে, এটা 36% আছে, এটা 64% আছে, এরকম একটা সাম্যাবস্থায় চলে আসে। যেটা বললাম যে জলীয় দ্রবণে যখন মুক্ত শৃঙ্খল দিচ্ছি, তখন আলফা 36 আর বিটা 64 পাওয়া যায়। সিমিলারলি আমি মুক্ত শৃঙ্খল দিইনি, আমি বিশুদ্ধ বিটা ডি প্লাস গ্লুকোজ দিয়েছি, সেটা ছিল 100%, তার আপেক্ষিক আবর্তন ছিল 112। সময়ের সাথে কী হচ্ছে, সেটা বিটাতে কনভার্ট হচ্ছে নিজে। সে কনভার্ট হতে তাই ওর আপেক্ষিক আবর্তন কমতে 52.7 গিয়ে দাঁড়াচ্ছে। এবার আমি জলীয় দ্রবণে বিশুদ্ধ বিটা ডি প্লাস গ্লুকোজ দিলাম, সেটাও সময়ের সাপেক্ষে আলফা ডি গ্লুকোজে কনভার্ট হচ্ছে, ফলে তার আপেক্ষিক আবর্তন বাড়তে দেখা যাচ্ছে 52.7। তার মানে জলীয় দ্রবণে আমি মুক্ত শৃঙ্খল দিই, আলফা ডি গ্লুকোজ বিশুদ্ধ দিই বা বিটা ডি গ্লুকোজ বিশুদ্ধ দিই, সবসময় একটা সাম্যাবস্থা ওরা অ্যাটেইন করার চেষ্টা করে, যে সাম্যাবস্থায় ওদের আপেক্ষিক আবর্তনের মান হয় 52.7 ডিগ্রি। তাহলে এই যে আলফা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন কমছে আর বিটা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন বাড়ছে, এই ঘটনাটাকেই বলে হচ্ছে মিউটা রোটেশন। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে জলীয় দ্রবণে এরা সবসময় একটা সাম্যাবস্থায় থাকে, এই ঘটনাটাকেই বলে মিউটা রোটেশন।
তো আমাদের মোটামুটি কার্বোহাইড্রেট শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা শুরু করব প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড যে কোনো একটা।